আসসালামু আলাইকুম। আপনারা বরাবরের মতো আজকে যেটা বলছিলাম ফ্রি ক্লাস নেব, তো ফ্রি ক্লাসে মোটামুটি চলে আসলাম। তো আপনারা একটু দয়া করে শেয়ার দেন, শেয়ার দিয়ে এটা সবাইকে দেখার সুযোগ করে দেন আর কি, ঠিক আছে? সবাইকে দেখার সুযোগ করে দেন, তাহলেই হবে। ওকে, তাহলেই হবে। যত বেশি শেয়ার দেবেন তত বেশি লোকজন দেখতে পারবে আর কি। শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন। পিক ক্লিয়ার হবে, পিক ক্লিয়ার হয়ে যাবে আর কি। বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে, নেটটা ঠিক আসলেই ক্লিয়ার হয়ে যাবে। নেটটা ঠিক আসলেই ক্লিয়ার হয়ে যাবে, নেটটা ঠিক আসলেই ক্লিয়ার হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আসেন সবাই, তাড়াতাড়ি আসেন, শেয়ার টেয়ার দেন, শেয়ার টেয়ার দেন, তাড়াতাড়ি দেন, সবাই আসুক আর কি। ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই। অনেকে বলছিল আর কি, এর আগে কয়েকজন বলছিল ক্লজের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। তো বেসিক্যালি ক্লজের উপরে ক্লাস নেওয়ার জন্য আজকে আসা। ঠিক আছে, আজকে আমরা শিখবো হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো আপনি একটু ফার্স্ট আসেন, দেখেন। মোটামুটি 24 জন হয়েছে, আসুক আরও কয়েকজন, তাইলে আমরা স্টার্ট করি আর কি, ঠিক আছে? আর কয়েকজন আসুক, তাইলে স্টার্ট করা যায় আর কি। একটু আপনার শেয়ার দেন, শেয়ার দিলেই হবে আর কি। শেয়ার দিলেই মোটামুটি হয়ে যাবে। 50 জন হইলে আমরা স্টার্ট করব, ঠিক আছে? 50 জন হইলেই স্টার্ট করব। এই 30-35 জন হয়ে গেছে। ওকে, হুম, 40 জন হয়ে গেছে। হুম, ভালো হয়েছে। আমি একটু শেয়ার দিয়ে নেই, আপনারাও একটু শেয়ার দেন। তো ঠিক আছে, আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে একটু আলোচনা করব আর কি। তো ক্লজের ক্লাসের প্রথম যে ইস্যুটা আসে সেটা হচ্ছে, একটু খেয়াল করেন আপনারা, কথা তো শোনা যাচ্ছে সবাই নাকি? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না সবার? ক্লিয়ার কি না একটু বলেন। হ্যাঁ, ক্লিয়ার হলেই হবে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আসেন আমরা একটু দেখি আর কি। তো খেয়াল করেন ভাই, আজকে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব, দেখি কি হয়। ওকে, তো দেখেন, এই যে ক্লজের যে ইস্যুটা, এই ক্লজের ইস্যুটা মোটামুটি সব স্টুডেন্টেরই প্রবলেম আর কি।
এই প্রবলেমগুলো সলভ ইজিলি করা যায়, কিন্তু আমরা ইজি ওয়েটা বুঝি না, যার কারণে আমাদের এই ক্লজের প্রবলেমগুলো সলভ হয় না। ঠিক আছে, তো এটা দেখেন আমি একটা সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতিতে আপনারা মোটামুটি ইজি ওয়েতে এই ক্লজগুলো সলভ করতে পারবেন, এবং এই ক্লজ থেকে প্রত্যেকটা বিসিএস এ একটা করে কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এই ক্লজ জিনিসটা খুবই সহজ এবং খুব ইজি ওয়েতে এগুলো সলভ করা যায়। তো আমি টেকনিকগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, তো খেয়াল করেন। তো প্রথম কথা, এই যে ক্লজের যে বিষয়টা, এই ক্লজের যে বিষয়টা, এই ক্লজের বিষয়টা আপনাদের পরীক্ষাতে যে ক্লজগুলো আসে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে ক্লজগুলো আসে, সেগুলো মূলত এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আসে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লজটা আসে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থেকে। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এগুলো মূলত আসে হচ্ছে কোন সেন্টেন্স থেকে? কমপ্লেক্স সেন্টেন্স থেকে। তো খেয়াল করেন, কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, তো এই স্ট্রাকচারটার মধ্যে দুই ধরনের ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই দুই ধরনের ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে আর কি। তো খেয়াল করেন, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, এরপরে বসে ফাইনাইট ভার্ব, এরপরে বসে হচ্ছে একটা ক্লজ মার্কার। ঠিক আছে, সিএম তে ক্লজ মার্কার, সিএম তে ক্লজ মার্কার। এরপরে খেয়াল করেন, এরপরে বসে হচ্ছে একটা সাবজেক্ট, এরপরে বসে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। এটা আমি প্রথম ফ্রি ক্লাসে বা প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটাতে আমি এগুলো আমার টাইমলাইনে আছে, এটা আপনারা একটু দেখে নিয়ে নেন। ঠিক আছে, তো দেখেন এই কথাটা, তো খেয়াল করেন, তাহলে আমরা বললাম কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে ক্লজ মার্কার, এরপরে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুই ধরনের ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুই ধরনের ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো খেয়াল করেন, যখন আপনারা ক্লজগুলো সলভ করবেন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, বারবার বলছি, যখন আপনারা ক্লজগুলো সলভ করবেন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তো এই ক্লজগুলো সলভ করার জন্য সবার প্রথমে আগে আপনাকে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা বের করে নিতে হবে। আপনি যদি বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা বের করতে পারেন, তখনই আপনি এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা বের করতে পারবেন আর কি। তো এই জন্য এট ফার্স্ট আপনাকে বাক্যের মধ্যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা বের করে নিতে হয়। তো খেয়াল করেন, এই যে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার বলছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এরপরে খেয়াল করেন সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার বলছে হচ্ছে ক্লজ মার্কার, এরপরে একটা সাবজেক্ট, এরপরে একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে দেখেন, আপনারা যখন ক্লজ সলভ করবেন, আমি আরেকবার বলছি, আপনারা যখন ক্লজ সলভ করবেন, তাহলে সবার প্রথমে আপনাকে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা বের করে নিতে হবে। তাহলে যখন আপনারা ক্লজ সলভ করেন, সবার প্রথমে আপনাকে বাক্যের মধ্যে আগে কি বের করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজ বের করার যে সূত্রটা, বের করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আগে আপনাকে ক্লজ মার্কার বের করতে হবে। বাক্যের মধ্যে ক্লজ মার্কার কোনটা আছে সেটা বের করতে হবে, অর্থাৎ এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজ মার্কার যুক্ত অংশকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করেন, এই ক্লজ মার্কার কি জিনিস এখন আপনারা কোশ্চেন করতে পারেন। তো আপনারা মনে রাখবেন, যত ধরনের WH ওয়ার্ড আছে, যেমন হু, ইজ, দ্যাট, হোম, দো, অলদো, এ ধরনের যত ওয়ার্ড আছে, ঠিক আছে, যেগুলোকে আপনারা সাবঅর্ডিনেটিং কনজাংশন নামে পড়ে আসছেন আর কি। তো এই ধরনের যত ওয়ার্ড গুলো আছে সবগুলোকে আমরা বলি হচ্ছে ক্লজ মার্কার। এই যে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, ঠিক আছে, এই ধরনের যত ওয়ার্ড আছে যেগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন নামে চিনি, এই ধরনের যত ওয়ার্ড আছে, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য সবার প্রথমে আমাকে বের করতে হবে ক্লজ মার্কার। তার মানে আমরা বলতে পারি, বাক্যের মধ্যে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে দেখেন, এই যে ক্লজ মার্কার, এরপরে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব। তাহলে আমি আরেকবার বলছি, বাক্যের মধ্যে WH যুক্ত যে অংশটা, বাক্যের মধ্যে কি যুক্ত অংশটা? WH যুক্ত অংশটা। তাহলে বাক্যের মধ্যে WH যুক্ত অংশগুলোকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি আরেকবার বলছি, বাক্যের মধ্যে WH যুক্ত অংশগুলোকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করেন, এই যে 1 নম্বর যে বাক্যটা আছে, 1 নম্বর বাক্যটার মধ্যে বলা আছে when I was 5 I went to school। তাহলে এটা প্রথম কথা, এটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অবভিয়াসলি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে, তাহলে বাক্যই হবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এই বাক্যটার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজ বের করতে চাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে আগে এই বাক্যটার মধ্যে ক্লজ মার্কার আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? ক্লজ মার্কার। তাহলে ক্লজ মার্কার হচ্ছে WH ওয়ার্ড। তাহলে ক্লজ মার্কার কোনগুলো?
WH ওয়ার্ডগুলো বা সাবঅর্ডিনেট কনজাংশন নামে যেগুলো পড়ে আসছেন ছোটবেলায়, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে এক নাম্বার বাক্যটার মধ্যে খেয়াল করেন ভাই, এক নাম্বার বাক্যটার মধ্যে একটা WH ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমার হোয়েন। সেটা হচ্ছে আমার কি হোয়েন, অর্থাৎ এই হোয়েন যুক্ত যে অংশটা, এই হোয়েন যুক্ত যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েন যুক্ত অংশ হচ্ছে when I was 5, when I was 5, এই অংশটুকুই হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করেন, তাহলে এই হোয়েনটা হচ্ছে ক্লজ মার্কার, হোয়েনটা আমার কি ক্লজ মার্কার। তাহলে এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েন যুক্ত অংশকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ বের করার সিস্টেমটা হচ্ছে সিম্পল, সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যা থাকে সেটাই আমার প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যা থাকে সেটাই আমার কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আরেকবার বলছি, যখন আমরা ক্লজ রিলেটেড প্রবলেম সলভ করব, অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজ রিলেটেড প্রবলেমগুলো যখন আমরা সলভ করব, তো সবার প্রথমে আমাকে বাক্যের মধ্যে আগে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য আপনাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে ক্লজ মার্কার, WH ওয়ার্ড বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই ওয়ার্ডগুলো যে অংশের সাথে সংযুক্ত থাকবে বাক্যের মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করেন, এই যে এক নাম্বার বাক্যটার মধ্যে ক্লজ মার্কার হচ্ছে হোয়েন, এক নাম্বার বাক্যের মধ্যে ক্লজ মার্কার কি হোয়েন, অর্থাৎ এই হোয়েন যুক্ত যে অংশটা, সেটাকেই আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে when I was 5, এইটুকু হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো বেসিক্যালি প্রিন্সিপাল ক্লজ পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে কখনোই আসে না, এই জন্য আমরা প্রিন্সিপাল ক্লজটা পড়ার দরকার নাই। ঠিক আছে, আপনারা মনে রাখবেন, সিম্পল কথা মনে রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যাই থাক, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, অর্ধেক ওয়ার্ড, যাই থাক সেটাই হবে আমার প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলতেছি, বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এক নাম্বার বাক্যের মধ্যে আমি আরেকবার বলছি, প্রথমে আমাকে বের করতে হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বের করার সিস্টেমটা হচ্ছে ক্লজ মার্কার যুক্ত অংশ। তাহলে হোয়েনটা হচ্ছে আমার ক্লজ মার্কার, আর এই ক্লজ মার্কারের সাথে আছে when I was 5, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে এক নাম্বার বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when I was 5। ওকে, তাহলে এক নাম্বার বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when I was 5, SC মানে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে এক নাম্বার বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when I was 5। এরপর খেয়াল করেন, দুই নাম্বার বাক্যের মধ্যে অফকোর্স একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে প্রথম কথা, সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য সবার প্রথমে আমাদেরকে বের করতে হয় হচ্ছে ক্লজ মার্কার। কি বের করতে হয়? ক্লজ মার্কার। তাহলে আমি যদি বলি এই দুই নাম্বার বাক্যটার মধ্যে অবভিয়াসলি একটা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার হচ্ছে WH ওয়ার্ড, এই যে হোয়ার, এই হোয়ারটা হচ্ছে আমার ক্লজ মার্কার। তাহলে দুই নাম্বার বাক্যের ক্লজ মার্কার হচ্ছে হোয়ার। তাহলে আমি যদি বলি এই হোয়ার যুক্ত যে অংশটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়ার যুক্ত অংশ হচ্ছে where you live। আরেকবার, দুই নাম্বার বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে where you live, এইটুকুকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে where you live এই অংশটুকুকে আমরা বলতেছি কি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে where you live এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যতটুকুই থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে I will go এটা হচ্ছে আমার একটা প্রিন্সিপাল ক্লজ, আর where you live এটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাইলে যদি আপনারা এই দুইটা কথা বুঝে থাকেন, তাহলে আমাকে 3 নাম্বার যে বাক্যটা লেখা আছে, এই 3 নাম্বার বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা আমাকে একটু বের করে কমেন্টস করে জানান আপনারা। ঠিক আছে, তাহলে এই 3 নাম্বার বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা আমাকে একটু কমেন্টস করে জানান সবাই। কমেন্টস করেন এই 3 নাম্বার বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা একটু কমেন্টস করে জানান। ভিউয়ার্স কম, অ্যানাউন্সমেন্টটা অনেক আগে থেকে দেওয়া উচিত ছিল। তো তাহলে একটু কমেন্টস করে জানান।
হাফসা চৌধুরী, হাফসা চৌধুরী বলতেছে হোয়াট ইওর নেম ইজ। ঠিক আছে, তাহলে আরো তো একজন কমেন্টস করুন। হোয়াট ইওর নেম ইজ, হোয়াট ইওর নেম ইজ। হ্যাঁ, টিপু দে, উই। হোয়াট ইওর নেম ইজ মরিয়ম মুন্নি, হোয়াট ইওর নেম ইজ অপূর্ব অপু, হোয়াট ইওর নেম ইজ তন্ময় বিশ্বাস, হোয়াট ইওর নেম ইজ। হ্যাঁ, মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো ভাই, তাহলে এই 3 নাম্বার বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই যে ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, এই ক্লজ মার্কার হচ্ছে হোয়াট, আর এই হোয়াট এর সাথে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়াট ইওর নেম ইজ এই অংশটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, যখন আমরা ক্লজ সলভ করব, যখন আমরা কি সলভ করব, ক্লজ সলভ করব, তাহলে ক্লজ সলভ করার প্রথম শর্ত হচ্ছে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো বের করতে হবে। বাক্যের মধ্যে কি বের করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো বের করতে পারলেই আপনি বের করতে পারবেন এটা আমার নাউন ক্লজ, না এটা আমার অ্যাডজেক্টিভ ক্লজ, না এটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজই আছে 3 প্রকার আপনাদের বিসিএস এ, হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব। তো এর মধ্যে মোটত 3টা শিখতে হয় না, 2টা শিখলে আপনি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ শিখবেন, আর বাদ বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো মনে রাখবেন এগুলো নাউন। ঠিক আছে, তাহলে 2টা শিখলে একটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, যখন আপনারা ক্লজ গুলো সলভ করবেন, ক্লজ রিলেটেড প্রবলেম সলভ করবেন, তাহলে সবার প্রথমে আগে আপনাকে বের করতে হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি বের করতে পারেন তাইলেই আপনি বলতে পারবেন এটা আমার অ্যাডজেক্টিভ, এটা আমার নাউন, না এটা আমার অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা বলছিলেন প্রথমে ক্লজের যে অংশটা আমি আজকে কভার করব আর কি, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা শিখব অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আজকে আমরা শিখব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ক্লজটা খুব কঠিন আর কি। এটা যদি আপনি থিওরিটিক্যালি বইয়ের ভাষাতে যদি পড়তে চান তাহলে এটা যথেষ্ট কঠিন, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজটা মূলত 9টা কন্ডিশন মিলে গঠিত হয়। যেমন খেয়াল করেন, আমি কিছু কন্ডিশন লিখতেছি, খেয়াল করেন। manner, reason. তাহলে খেয়াল করেন এই যে কন্ডিশন গুলো, এখানে দেখেন 9টা কন্ডিশন আছে, তাই না? এখানে মূলত 9টা কন্ডিশন আছে। প্রথমে বলা আছে হচ্ছে টাইম, কি বলা আছে, টাইম। এরপরে বলা আছে প্লেস, এরপরে বলা আছে ম্যানার, এরপরে বলা আছে রিজন, এরপরে বলা আছে কন্ডিশন, এরপরে বলা আছে কন্ট্রাস্ট, এরপরে বলা আছে পারপাস, এরপর রেজাল্ট, এরপরে কম্পারিজন। তো মূলত এই 9টা কন্ডিশন হইলেই, অর্থাৎ এই 9টা কন্ডিশনের যে কোনো একটা বোঝালেই, এই 9টা কন্ডিশনের যে কোনো একটা বোঝালেই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল লিখছিলাম, when I was 5, খেয়াল করেন, when I was 5 বলছিলাম, এরপরে I went to school, when I was 5 I went to school। তাহলে এই বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when I was 5, এই অংশটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি নাউন ক্লজ বলবো, না অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, না আমি এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, এটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটা থেকে আপনাদের বিসিএস এর কোশ্চেন আসে। সাপোজ এই ধরনের একটা বাক্য লিখে দিল, লিখে বললো যে এর মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ ক্লজ যেটা আছে সেটা আমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই জন্যই আপনাকে প্রথমে আগে সাবঅর্ডিনেট ক্লজটা আন্ডারলাইন করে নিতে হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করলেন মানে আপনার 50% কাজ শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এই when I was 5 এই অংশটা, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা যদি এই 9টা সেক্টরের যে কোনো একটা বোঝায়, অর্থাৎ এই 9টা কন্ডিশনের যে কোনো একটা বোঝায়, তাইলেই সেটা হবে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে খেয়াল করেন, I went to school, আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আমি যদি বলি আমি কখন স্কুলে গিয়েছিলাম, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে যখন আমার বয়স 5 ছিল। যখন আমার বয়স কত ছিল, 5 ছিল। তাহলে আপনি যদি কখন দ্বারা কোশ্চেন করেন, আপনি যদি কি দ্বারা কোশ্চেন করেন, কখন দ্বারা, তাহলে কখন বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে টাইম। কখন বলতে কি বোঝায়, টাইম বোঝায়। তাহলে খেয়াল করেন, I went to school, তাহলে আমি স্কুলে গিয়েছিলাম কখন, যখন আমার বয়স কত ছিল, 5। তাহলে দেখেন এই যে এই অংশটা, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা টাইম মিন করতেছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি মিন করতেছে, টাইম। আর যে সাবঅর্ডিনেট ক্লজটা টাইম মিন করে
প্লেস মিন করে, ম্যানার মিন করে, রিজন মিন করে, কন্ডিশন মিন করে, কন্ট্রাস্ট মিন করে, পারপাস মিন করে, রেজাল্ট মিন করে, কম্পারিজন মিন করে। তাহলে এগুলো যে কোনো একটা মিন করলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে এটা সিম্পলি হচ্ছে আমার একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এখন কথা হচ্ছে আপনি যদি এই সেক্টরগুলো বা এই কন্ডিশনগুলো অর্থাৎ এই 9টা সেক্টর ধইরা ধইরা যদি আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ শিখতে যান তাহলে জীবন তামা তামা হয়ে যাবে আর কি। বিসিএস পরীক্ষা দেবেন কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ করতে পারবেন না আর কি। যারা দুর্বল বা মিডিয়াম লেভেল স্টুডেন্ট তাদের জন্য এই পার্টটা বোঝাটা খুবই টাফ। ঠিক আছে, এই জন্য এটার একটা সিম্পল একটা টেকনিক আছে। ওকে, সিম্পল একটা সিস্টেম আছে, কিছু ক্লজ মার্কার আছে অর্থাৎ কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এগুলো মুখস্থ রাখলেই মোটামুটি আপনি অ্যাডভার্বিয়াল ক্লজটা চিনতে পারবেন আর কি। ঠিক আছে, তো খেয়াল করেন আমি কিছু ক্লজ মার্কার বলে দিচ্ছি, এই ক্লজ মার্কারগুলো মনে রাখবেন। ওকে, তাহলে এই ক্লজ মার্কারগুলো যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকবে, এই ক্লজ মার্কারগুলো যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে আপনাদের এই সেক্টরগুলো মনে রাখার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই 9টা সেক্টর আপনাদের মনে রাখার দরকার পড়বে না। তাহলে আমি কয়েকটা ক্লজ মার্কার মুখস্থ করায় দিচ্ছি, ক্লজ মার্কার লিখে দিচ্ছি। আপনারা এগুলো অর্থাৎ এই ক্লজ মার্কারগুলো যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পাবেন সেটাকে আপনার চোখ বন্ধ করে তাকায় দিয়ে আসবেন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? কথাগুলো বুঝতেছেন? বুঝলে একটু ইয়েস লিখেন। রাকিব শেখ, ইয়া। আলী হোসেন, টাইম, প্লেস, রিজন, রেজাল্ট, পারপাস, কন্ডিশন, ম্যানার। এস কে সিয়াম আহমেদ, কাঁপতেছে কি আবার? সুমন পারভেজ, স্যার পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে, কেউ পড়তে বলেছে নাকি? না রে ভাই, আজকে শুক্রবারের দিন, পাঞ্জাবি পরবো না তো কি করবো? হ্যাঁ, পেটিকোট পরে আসবো ক্লাস নিতে? শুক্রবারে তো অবশ্যই পাঞ্জাবি পরে আসতে হবে, এটা মাস্ট, কারণ মুসলমান না আমরা। এমডি রুবেল হোসেন, ইয়েস। জয়ন্ত কুমার পাল, ইয়েস। টিপু দে, ইয়েস। রাকিব শেখ, ইয়া। এরপরে রাকিব শেখ আর কি বলো? ইয়াপ, ইয়াপ না? ইয়েস। স্যার আমি অনেক দুর্বল। কেন তুমি এত দুর্বল কেন আর কি? হ্যাঁ, তুমি একটু ভিটামিন টিটামিন খাও, তাইলে সবল হবা আর কি। ঠিক আছে, এখন যেহেতু করোনার সিজন চলতেছে, লকডাউন চলতেছে, সবাই বাসার দিকে গেছো আর কি। তো বাসার দিকে যেহেতু গেছো, বাসায় গিয়ে একটু দেশি মাছ টাছ খাও, দেশি ফ্রুটস, তারপরে দেশি শাকসবজি মানে ফ্রেশ যেগুলো আর কি, এগুলো খাও, তাইলে সবল হবে আর কি। ঠিক আছে, দুর্বলতা কেটে উঠবে আর কি। আচ্ছা যাই হোক, আসেন তাহলে কিছু ক্লজ মার্কার আমি বলে দিচ্ছি, এগুলো আপনারা একটু খেয়াল করেন। দেখেন এগুলো খুবই সহজ। ক্লজ জিনিসটা অর্থাৎ বিসিএস এর যে ইংলিশ পার্ট মানে সহজ। ইংলিশ পার্ট মানে সহজ, সিম্পল কথা, ইংলিশ পার্ট মানে সহজ যদি আপনারা একটু বুঝে বুঝে সলভ করে রাখবেন। ঠিক আছে, তো খেয়াল করেন এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কারস। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কারস। while, wherever, whenever, before, after, till, until, as, since, because, though, although, so that, such that, আরো কিছু আছে, এগুলো আপাতত লিখছি না, এই কয়টা দিয়ে আমরা আজকে ক্লাসটা বোঝার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে। বৃষ্টি আসতেছে বাইরে, বৃষ্টি মানে রোমান্টিক ওয়েদার। রোমান্টিক হইলে তো ভালো লাগে না রে ভাই, বুঝলেন নাই? বৃষ্টি মানে রোমান্টিক ওয়েদার, আর রোমান্টিক হইলেই তো আর ভালো লাগে না। হ্যাঁ, বুঝলেন? স্যার আয়রন ট্যাবলেট দিছে ডাক্তার, তা আয়রন ট্যাবলেট দিছে কি করবেন? খাবেন না রেখে দিবেন? খান পয়সা পয়সা।
আপনি দেখে তো মনে হয় না দুর্বল প্রাপ্তি। জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা কখনো দুর্বল হয় না, জানেন তো এটা। জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা কখনো দুর্বল হয় না, ঠিক আছে? যাই হোক, আয়রন ট্যাবলেট খান, তারপর হচ্ছে সালসা খান, তারপরে হচ্ছে আরো অনেক ঔষধ আছে আর কি, ওগুলো এখন আর কি বের হচ্ছে না, ওগুলো ক্লাসে বের হবে আর কি, ঠিক আছে? এখন অনলাইনে তো এগুলো আসতেছে না আর কি। তো যাই হোক, আসেন আমরা একটু খেয়াল করি। তাইলে আমরা বললাম এই যে ক্লজ মার্কার গুলো, এই যে ক্লজ মার্কার গুলো, এই ক্লজ মার্কার গুলো, এই ক্লজ মার্কার গুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, খেয়াল করেন ভাই, এই ক্লজ মার্কার গুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তারপরে মনে রাখবেন এই ক্লজ মার্কার গুলো, কোন ক্লজ মার্কার গুলো? এই ক্লজ মার্কার গুলো, এই ক্লজ মার্কার গুলো থাকলেই সেটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজ হবে আর কি, ঠিক আছে? তো এই ক্লজ মার্কার গুলো দেখবেন হয় টাইম বুঝাবে, না হলে প্লেস বুঝাবে, না হলে ম্যানার বুঝাবে, না হলে রিজন বুঝাবে, না হলে কন্ডিশন বুঝাবে, না হলে পারপাস বুঝাবে, না হলে রেজাল্ট বুঝাবে, না হলে কম্পারিজন বুঝাবে, ঠিক আছে? তো এই ক্লজ মার্কার গুলো বেসিক্যালি এগুলো বোঝায় থাকে আর কি। তো এই জন্য আপনারা এত সিস্টেমেটিক ওয়ের দরকার নেই, এত কিছু বোঝারই দরকার নেই, সিম্পল করে এগুলো গপাগপ গিলে ফেলবেন আর কি। গপাগপ গিলা বোঝেন আর কি, কোনো চাবানো যাবে না আর কি, ঠিক আছে? কোনো চাবানো যাবে না, ডিরেক্ট খালি ভিতরে ঢুকাবেন আর চলে যাবে গোডাউনে আর কি, ঠিক আছে? খালি ঢুকাবেন আর গোডাউনে চলে যাবে আর কি, এইরকম করবেন আর কি। এগুলো গপাগপ মুখস্থ করে ফেলবেন আর কি। তাহলে প্রথমে খেয়াল করেন, প্রথমে হচ্ছে ওয়াইল। কি বললাম? ওয়াইল। তাহলে ওয়াইলটা হচ্ছে আমার একটা ক্লজ মার্কার, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। এরপর হোয়ার এভার, শুধু হোয়ার কিন্তু না, হোয়ারের সাথে একটা কি আছে? এভার আছে। এরপর খেয়াল করেন, শুধু হোয়েন কিন্তু না, হোয়েন এভার, হোয়েনের সাথে একটা এভার আছে। এরপর খেয়াল করেন ভাই, বিফোর, কি বলা আছে? বিফোর, আফটার। এই বিফোর আফটার এগুলো প্রিপজিশনও হতে পারে, আবার এগুলো ক্লজ মার্কারও হতে পারে আর কি, এটা ডিপেন্ড করবে। তাহলে বিফোর আফটার, ওই যে ছোটবেলায় পড়তেন, ডাক্তার আসিবার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। তাহলে ওই বিফোর আফটার, ওই বিফোর আফটার। এরপরে খেয়াল করো ভাই, টিল আনটিল, টিল আনটিল। এরপরে খেয়াল করো ভাই, অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ। এরপরে খেয়াল করো, দো অলদো সো দ্যাট সাচ দ্যাট। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। এগুলোকে আমরা কি বলতেছি? অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার বলছি আর কি। তাহলে এগুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, এগুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তাহলে এই ক্লজ মার্কারগুলো, তাহলে এগুলো একটু ফটাফট মুখস্থ করেন তো। মুখস্থ করে আপনারা একটু কমেন্টস করে জানান তো, দেখি তো ভাই। একটু মুখস্থ করেন, মুখস্থ করে আমাকে একটু মুখস্থ করে কমেন্টস করে জানান, কমেন্টসে লিখবেন সবগুলো। মুখস্থ করে না, মুখস্থ করে না, দেখে দেখে লিখেন না আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে হোয়াইল, এরপরে হোয়ার এভার, হোয়েন এভার, বিফোর, আফটার, টিল, আনটিল, as, since, because, though, although, even though, oh sorry, even though লিখে দেয়, so that, such that, ওগুলো আছে, ওগুলো পরে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এই এখানে কয়েকটা ক্লজ মার্কার লিখছি, এই ক্লজ মার্কার গুলো যদি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, তখন সেগুলোকে আমরা চোখ বন্ধ করে বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের আরমান স্যার আমাদের সাথে জয়েন করছে, অনেক সুন্দর স্যার, ধন্যবাদ আরমান স্যার এই লাইভে জয়েন করার জন্য। স্যার ঝাপসা দেখলাম, স্যার ঝাপসা দেখলাম আবার কি ভাই? ও ঝাপসা দেখতেছি সব, এটাকে দেখলাম বলে আপনাদের এলাকায়? আচ্ছা ঝাপসা দেখলাম সব, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ওই যে আপ ডাউন করতেছে তো নেট, ঠিক আছে? গতি আপ ডাউন করতেছে, নেটের গতি আর কি, অন্য কোনো কিছুর গতি না রে ভাই, নেটের গতি। নেটের গতিটা আপ ডাউন করার কারণে আমার এই লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? তো নেটের গতি ঠিক হয়ে গেলে দেখবেন যে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এখন মোটামুটি আবার ক্লিয়ার হয়ে গেছে, ওকে? তাহলে আমরা বললাম এই ক্লজ মার্কার গুলো যদি বাক্যের মধ্যে থাকে, অর্থাৎ এই ক্লজ মার্কার গুলো যদি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হোয়াইল, হোয়ারএভার, হোয়েনএভার, বিফোর, আফটার, টিল, আনটিল, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, সো দ্যাট, সাচ দ্যাট, এগুলো যদি থাকে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে? তাহলে এখন আসেন, আমি আপনাদের দেখাচ্ছি এই কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ গুলো এই ক্লজ মার্কারতে অ্যাডভার্বিয়াল ক্লজ বের করতে হয়, ঠিক আছে? ওকে, আপনারা আসেন দেখি। তাহলে আসেন আমি কয়েকটা বাক্য লিখতেছি, এই বাক্যগুলো দেখলেই হবে। যেমন 38তম বিসিএস এর কোশ্চেন এটা ছিল, 38 বিসিএস।
38 বিসিএস আসছিল স্ট্রাইক while iron is hot strike while iron is hot এই বাক্যটা খেয়াল করেন প্রথম বাক্যটা এটা 38তম বিসিএস এর কোশ্চেন ভাই খেয়াল করেন সবাই strike while iron is hot wherever you go I will follow you in number the meeting was cancelled because the speaker was sick 4 নাম্বার হচ্ছে do as I say এরপরে 5 নাম্বার হচ্ছে wait here until I come back এই কয়টা বাক্য আপনারা একটু খেয়াল করেন এই কয়টা বাক্য আপনারা একটু খেয়াল করেন এই কয়টা বাক্য আপনারা খেয়াল করেন রে ভাই এই কয়টা বাক্য খেয়াল করে এগুলোর মধ্যে কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ সেগুলো আপনারা একটু বের করার চেষ্টা করেন ঠিক আছে এগুলোর মধ্যে কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ সেগুলো আমার বের করার চেষ্টা করেন আর কি ঠিক আছে ঝিরঝির করে ঝিরঝির এটা ভাই এটাকে বিডিবি যে ঝিরঝির করবে বলেন ঝাপসা অস্পষ্ট এগুলো বললে হবে ঝিরঝির তো পুরনো শব্দ রে ভাই নতুন শব্দ নিয়ে আসেন ওকে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক এই যে এখন তো ক্লিয়ার এগুলো লিখে আপনারা খাতায় আপনারা সাবঅর্ডিনেট ক্লজগুলো বের করে ফেলেন এগুলো লিখে খাতায় আপনারা সাবঅর্ডিনেট ক্লজগুলো বের করে ফেলেন আপনাদের প্রথম কাজ হচ্ছে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজগুলো বের করা আপনাদের প্রথম কাজ বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজগুলো বের করা আপনাদের প্রথম কাজ বাক্যের মধ্যে ওকে আপনাদের স্যারের পেমেন্ট ক্লাসে ভর্তি হন তাহলে দেখা যাবে সব ফ্রি ক্লাসে ঝাপসা দেখায় এটা ঠিক না পেমেন্ট ক্লাসে ভর্তি হলে যে সব ক্লিয়ার হবে এটা তো ঠিক না রে ভাই কথা হচ্ছে যে এটা নেটের উপর ডিপেন্ডেন্ট ওই পেমেন্ট যে ব্যাচগুলো সেগুলো তো আমি এইভাবেই ক্লাস নেই আর কি তবে সেগুলোতে হ্যান্ড নোট থাকার কারণে প্রবলেম হয় না আর কি ঠিক আছে ওকে এগুলো ঠিক না এগুলো কথা বলেন আপনারা এগুলো ঠিক না রে ভাই এগুলো ব্যাঠিক কথাবার্তা এগুলো বলা যাবে না আর কি রাকিব শেখ তুমি তো অনেক দুষ্টু চাইলা দুষ্টু তুমি অনেক তুমি ভালো হইবা না আর কি বুঝলা আর ভালো হইতে না তাহলে বিয়ে শাদী করতে পারবে না রে ভাই আর বিয়ে শাদী না করতে পারলে জীবন যৌবন সব শেষ কিন্তু প্রাপ্তির মতো আয়রন ট্যাবলেট খেতে হবে ডাক্তার তোমাকে আয়রন ট্যাবলেট দেবে আর কি প্রাপ্তি ভেদ করছো তুমি তো দুর্বল অনেক পারছো কিনা কে জানে আর কি হ্যাঁ বগুড়া এত বিষ কি খায় না আমি কেমনে কমলে ভাই এটা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ জানে আর কি তাহলে এগুলো আপনারা বের করছেন সবাই তাহলে যেহেতু বের করছেন খেয়াল করেন এক নাম্বার যে বাক্যটা এক নাম্বার বাক্যটার মধ্যে দেখেন এক নাম্বার বাক্যটার মধ্যে ক্লজ মার্কার তাহলে প্রথম কথা আমাকে এই ক্লজগুলো বের করার জন্য প্রথম কথা আগে আমাকে ক্লজ মার্কার ধরে সাবঅর্ডিনেট ক্লজটা বের করে নিতে হবে তাহলে এক নাম্বার বাক্যের মধ্যে ক্লজ মার্কার হচ্ছে হোয়াইল তাহলে এই হোয়াইল যুক্ত যে অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে হোয়াইল আয়রন ইজ হট ঠিক আছে
ওকে, এখানে আপনারা কারো নামও বসাইতে পারেন, আইরনের পরিবর্তে আপনারা অন্য কিছু বসাইতে পারেন আর কি। ওয়াইল সানি লিওন ইজ হট, এটাও বলতে পারেন, সমস্যা নাই আর কি। ওকে, যে কারো কোনো নাম বসে না, ওয়াইল রাকিব শেখ ইজ হট, এটাও বলতে পারেন আপনি। ওকে, এই যে ভার্জিন দুষ্ট, ওকে, ওয়াইল ভার্জিন দুষ্ট ইজ হট, এগুলো বলতে পারেন, সমস্যা নেই। তাহলে এই আইকনের জায়গায় যে কোনো একটা নাম বসায় নেবে, তাইলেই হবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে 1 নম্বর বাক্যের মধ্যে while iron is hot, while iron is hot, তাহলে এটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর খেয়াল করেন ভাই, 2 নম্বর বাক্যের মধ্যে ক্লজ মার্কার হচ্ছে হোয়ার এভার। 2 নম্বর বাক্যের মধ্যে ক্লজ মার্কার কোনটা? হোয়ার এভার। তার মানে এই হোয়ার এভার যুক্ত যে অংশটা, এই হোয়ার এভার যুক্ত যে অংশটা, এই হোয়ার এভার যুক্ত অংশকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়ার এভার ইউ গো, এইটুকু হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এরপর খেয়াল করেন 3 নম্বর বাক্য। 3 নম্বর বাক্যের মধ্যে দেখেন একটা ক্লজ মার্কার আছে, আপনাদের মুখস্থ করাইলাম অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার, অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ। ঠিক আছে, তাইলে 3 নম্বর বাক্যের মধ্যে অ্যাজ সিন্স বিকজ বলতে বোঝাচ্ছে খেয়াল করেন, এই যে বিকজটা হচ্ছে আমার ক্লজ মার্কার, আর এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, এইটুকু হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর 4 নম্বর বাক্য। 4 নম্বর বাক্যের মধ্যে একটা ক্লজ মার্কার আছে, সেটা হচ্ছে অ্যাজ। সেটা কি? অ্যাজ, অর্থাৎ এই অ্যাজ যুক্ত যে অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপর 5 নম্বর যে বাক্যটা, 5 নম্বর বাক্যটার মধ্যে খেয়াল করেন, সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য প্রথমে ধরতে হবে ক্লজ মার্কার। তাহলে 5 নম্বর বাক্যের মধ্যে ক্লজ মার্কার আছে না নেই? অর্থাৎ এই আনটিল যুক্ত যে অংশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে খেয়াল করেন, আপনারা এই 5টা বাক্যের মধ্যে ভালো করে দেখেন, এই 5টা বাক্যের মধ্যে আপনারা সাবঅর্ডিনেট ক্লজ বের করতে পারছেন কিনা? সাবঅর্ডিনেট ক্লজ বের করতে পারলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা পরীক্ষাতে আসে, এটা বের করা একেবারে ইজি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি আরেকবার বলছি, সবার প্রথমে আপনাকে আগে বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো বের করে নিতে হবে। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো, তাহলে 1 নম্বর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে while iron is hot, 2 নম্বর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে wherever you go, 3 নম্বর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে because the speaker was sick, 4 নম্বর বাক্যের মধ্যে as I say, 5 নম্বর বাক্যের মধ্যে until I come back। তাহলে এগুলো হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রত্যেকটা বাক্যের মধ্যে যেহেতু আমরা সাবঅর্ডিনেট ক্লজ বের করতে পারছি, তাইলে আমাদের এগুলো বের করা, এগুলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো বের করা খুবই সহজ। বুঝাইতে পারছি? আপনাদের আমি বারবার বলি, ইংলিশ বিষয়টা যথেষ্ট সহজ। ইংলিশ যে গ্রামার পার্টগুলো আছে আর কি, গ্রামারে যে 12, 14, 15 মার্কস আসে প্রত্যেক বছর, এই মার্কসগুলো তোলা খুবই সহজ। শুধু আপনারা ভাই একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করবেন আর কি, বইয়ের ভাষাতে চিন্তা না করে নিজের ভাষাতে চিন্তা করবেন, সবসময় নিজের মতো করে চিন্তা করবেন, যে চিন্তা করলে আপনার বুঝতে সুবিধা হবে আর কি। কারণ আমার কথা আপনি নাও বুঝতে পারেন, বুঝাইতে পারছি? আমার কথা আপনি নাও বুঝতে পারেন, আপনার কথাই আপনি ভালো বুঝবেন। ঠিক আছে, তো আপনার যেভাবে সুবিধা হবে সেইভাবে আপনি এই বিষয়গুলো চিন্তা করবেন, চিন্তা করে যদি খাপ খায়, যদি মেলে বইয়ের সাথে, তাইলে ওইভাবে আপনি চিন্তা করে ওইভাবে সলভ করবেন, তাইলেই এনাফ। ঠিক আছে, আর এই বিষয়গুলো এতটা সহজ, কিন্তু আমরা সহজভাবে চিন্তা করি না। আমরা বইয়ের গতানুগতিক পদ্ধতিগুলো ফলো করার কারণে আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে কঠিন লাগে। এবং ইংলিশে মার্কস তোলার গ্রামার যে পার্টটা, গ্রামারে আমি মনে করি গ্রামার যদি 14টা গ্রামার থাকে, কেউ যদি ভালো করে গ্রামারটা একটু বোঝার চেষ্টা করে, সে 14তে 14 পাবে, একটা মার্কসও মিস যাবে না। ঠিক আছে, 14তে 14 পাবে সে। ওকে, ঠিক আছে, সে 14তে 14 পাওয়ার ক্ষমতা, অ্যাবিলিটি রাখে আর কি। তো এই জন্য বলতেছি, আপনারা যথেষ্ট সচেতনতার সহিত আপনারা ইংলিশ গ্রামার বইটা পড়বেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা লেকচার, অর্থাৎ প্রত্যেকটা ইস্যুগুলা, যেমন নাউন, এই যে ক্লজ, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, ভার্ব, এগুলো আপনারা সুন্দর করে একটু মনোযোগ দিয়ে সিস্টেমেটিক ওয়েতে আপনাদের একটু পড়বেন, তাইলে এগুলো হবে আর কি। ওকে, আপনাদের কমেন্টস পরে হাসতেছি আর কি। এক ছেলে লিখছে যে উই এইটা আবার কেমন আজব নাম রে ভাই। হ্যাঁ ভাই, এই নাম তোমাকে দেখতে বলছে রে ভাই, এই ছেলেটা খুব দুষ্টু আর কি। হ্যাঁ, এই শূন্য, তুমি ভালো হবে না রে ভাই, তুমি কি এই ছোটবেলা থেকে দুষ্ট? হ্যাঁ, এগুলো ঠিক না রে ভাই, এগুলো করো না।
ওকে, এগুলো ঠিক না, এগুলো করলে খারাপ বলবে লোকজন আর কি। হ্যাঁ, সুমন চাই এটা কাজ, এইটা কাজ বিসিএস ক্লাসটা কি অ্যাডমিশন টেস্টের ক্লাস, এটা আবার কি করে এগুলো তোমাদের কমেন্টস এগুলো পড়া মানে তোমার নষ্ট আছে। আচ্ছা আচ্ছা খেয়াল করো ভাই, তাহলে দেখো আমরা বললাম, তাহলে আমরা বলছিলাম যে ওই যে ক্লজ মার্কারগুলো, যে ক্লজ মার্কারগুলো আমরা মুখস্থ করাইলাম, ওই ক্লজ মার্কারগুলো যদি কখনো কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পান তাহলে চোখ বন্ধ করে টাকা দিয়ে আসবেন, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাই আমি প্রথমে বলছিলাম হচ্ছে while, কি বলছিলাম while, এরপরে বলছিলাম wherever, এরপরে বলছিলাম whenever, এরপরে বলছিলাম before, এরপরে বলছিলাম after, এরপরে বলছিলাম till, এরপরে বলছিলাম until। ঠিক আছে, এরপরে বলছিলাম as, এরপরে বলছিলাম since, এরপরে বলছিলাম because, এরপরে বলছিলাম though, although, বলছিলাম না so that, such that। এগুলো যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকে তখন সেগুলোকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে খেয়াল করো, একেবারে সহজ, একেবারে সহজ রে ভাই। ঠিক আছে, খেয়াল করো এই বাক্যটার মধ্যে দেখো, খেয়াল করো ভাই while আছে, কি আছে while আছে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার কি আছে while আছে। তাহলে while থাকা মানে এটা সব সময় টাইম নির্দেশ করে, সব সময় কি নির্দেশ করে টাইম নির্দেশ। এটা কি নির্দেশ করে এটা বোঝার দরকার নেই, সিম্পল কথা while আছে, কি আছে while আছে, while আছে মানে এটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ, চোখ বন্ধ করে কোন ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে while আছে মানে এটা চোখ বন্ধ করে কোন ক্লজ অ্যাডভার্বিয়াল। এটা 38তম বিসিএসে আসছিল। অনেকে এগুলোকে আপনাদের ইফ দ্বারা রিপ্লেসমেন্ট করে না, ইফ দ্বারা রিপ্লেসমেন্ট করলে অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। ওই জন্য আপনাদেরকে যে পদ্ধতিটা বলতেছি, আপনি ক্লজ মার্কারগুলো মুখস্থ করবেন, মুখস্থ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি আসে এটা ফাইন্ড আউট করা একেবারে ইজি কাজ। ওকে, তাহলে while iron is hot, while iron is hot, এটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটার মধ্যে while আছে বিধায় এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে দেখেন এই কোশ্চেনটা এতটা সহজ ছিল, এগুলো বিসিএস এর কোশ্চেন সব, অর্থাৎ এই কোশ্চেনটা 38তম বিসিএসে আসছিল। এগুলো খুবই সহজ, জাস্ট প্রসিডিউরটা ফলো করলাম। এরপরে 2 নম্বর যে বাক্যটা আছে, 2 নম্বর বাক্যটা খেয়াল করেন ভাই, 2 নম্বর বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে wherever you go, wherever you go, আরেকবার wherever you go। তাহলে wherever you go এটা যদি আমার সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার কি আছে wherever, আরেকবার কি আছে wherever। তাহলে আমরা জানি যদি বাক্যের মধ্যে ক্লজ মার্কার wherever থাকে, যদি বাক্যের মধ্যে ক্লজ মার্কার কি থাকে ভাই wherever, তাহলে wherever থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে চোখ বন্ধ করে, বলি চোখ বন্ধ করে, কোনো দিকে তাকানোর দরকার নাই, চোখ বন্ধ করে বৃত্ত ভরাট করে দিয়ে ফুটা করে ফিরে আসবা ওএমআর শিট, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে wherever যদি থাকে, তাহলে আমি আরেকবার বলছি, কি যদি থাকে wherever যদি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এরপরে খেয়াল করো ভাই, the meeting was cancelled, এটা বেসিক্যালি 2 নম্বরটা বেসিক্যালি প্লেস বোঝায়, কি বোঝাচ্ছে প্লেস বোঝায়। এরপর 3 নম্বর বাক্যটা খেয়াল করো ভাই, 3 নম্বর বাক্যটা বলছে the meeting was cancelled because the speaker was sick, the meeting was cancelled because the speaker was sick। তাহলে এই যে 3 নম্বর বাক্যটা, 3 নম্বর বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে because the speaker was sick, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার, কি ক্লজ মার্কার, তাহলে ক্লজ মার্কার কোনটা ভাই because, তাহলে ক্লজ মার্কারটা হচ্ছে because, তাহলে because থাকার কারণে, because ক্লজ মার্কার থাকার কারণে এটাকে আমরা চোখ বন্ধ করে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এটা 3 নম্বর কোশ্চেনটা বোঝাচ্ছে রিজন, কি বোঝাচ্ছে রিজন। তাহলে প্রথমটা টাইম, এরপরেরটা প্লেস, এরপরেরটা বোঝাচ্ছে হচ্ছে রিজন। ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে ক্লজ মার্কার মুখস্থ করে এগুলো সলভ করা যায়। যেমন এই কোশ্চেনটাতে আপনি যদি ইফ দ্বারা রিপ্লেস করেন তাহলে ভুল হবে, ইফ দ্বারা রিপ্লেস করলে বাক্যটা হবে, বাট কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন আসবে নাউন ক্লজ। আপনার অ্যান্সার হবে ইফ দ্বারা রিপ্লেস করলে আমরা জানি সেটা নাউন হয়, তাহলে এটার অ্যান্সার আসবে নাউন ক্লজ। আপনি ইফ দ্বারা রিপ্লেস করেন ডু ইট, হয় না ডু ইট, হয় কিনা অবভিয়াসলি হয়, ডু ইট বললে বাক্যটা হয়, তাহলে আপনি এটাকে নাউন ক্লজ দাগায় দিয়ে আসবেন, নাউন ক্লজ দাগাবে তো ভুল। এরপর স্ট্রাইক ইট, অর্থাৎ এটাকে হিট করো, স্ট্রাইক ইট, এটাকে হিট করো, এখানেও যদি আপনি ইট বসান, ইট বসাইলেও এই বাক্যটা হবে, তখন আপনার ধারণা হবে এটা হচ্ছে আমার একটা নাউন ক্লজ। বেসিক্যালি নাউন ক্লজ এগুলো না, তো এই জন্যই বলতেছি টেকনিক্যালি আপনারা শেখে নেন। ঠিক আছে, ওকে, তো এগুলো টেকনিকগুলো যতটুকু দিচ্ছি আপনারা একটু আয়ত্তে রাখেন, তাইলেই হবে। ঠিক আছে, আর আমরা সামনের মাসের 10 তারিখ থেকে আপনাদের জন্য আর কি একটা আমার সেকেন্ড ব্যাচটা আমি স্টার্ট করতেছি। ফার্স্ট ব্যাচ মোটামুটি স্টার্ট করা হয়ে গেছে, ফার্স্ট ব্যাচের মোটামুটি 2-3টা লেকচার হয়ে গেছে, 10 তারিখের আগে হয়তো বা 5-6টা লেকচার হয়ে যাবে আর কি। তো আমরা সেকেন্ড ব্যাচ স্টার্ট করতেছি 10 তারিখ থেকে।
তো এখানে মোটামুটি আমি এবার উদ্যোগ নিচ্ছি আপনাদের 3টা ইস্যু কভার করবো। প্রথম কথা হচ্ছে যে জব সলিউশনের যত ইংলিশ আছে, ইংলিশ পার্ট জব সলিউশনের যা আছে এটা নোট করা আছে, নোট আমি দিয়ে দিব, হ্যান্ড নোট আছে, এটা দিয়ে দেবো, এটা সলভ করবো। প্লাস আপনাদের গ্রামার বই যেটা আছে, গ্রামার বই হয় মাস্টার না হলে কম্পিটিটিভ এক্সাম, এই দুইটা বই সবার কাছে, এই দুইটার যে কোনো একটা সবার কাছে আছে আর কি। তো এই দুইটার যে কোনো একটা বই আমরা সলভ করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? দুইটা, যার কাছে দুইটা আছে তার দুইটাই সলভ করা হবে, যার কাছে একটা আছে তাকে একটা বই সলভ করাবো আর কি। আর এর সাথে আমরা ক্লাস টেস্ট, প্র্যাকটিস, তারপর হচ্ছে হ্যান্ড নোটগুলো, এগুলো আমরা সলভ করবো আর কি। তো এটা মোটামুটি আপনাদের মোটামুটি বিসিএস এর প্রিপারেশনটা বেসিক্যালি ইংলিশের জন্য যে ভীতিটা, ইংলিশের প্রিপারেশন এটা যথেষ্ট ভালো হবে, আমি গ্যারান্টি দিলাম আর কি। এর সাথে লিটারেচারের হ্যান্ড নোট যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো আর কি, ঠিক আছে? জাস্ট কয়েকটা দিন আমাকে সময় দেবেন, 2টা মাস আমার সাথে আপনারা ক্লাসগুলো করবেন। আপনাদের ইংলিশে ডেভেলপমেন্ট আনার দায়িত্ব আমার, আমি ডেভেলপমেন্ট এনে দেবো আর কি, ঠিক আছে? প্রথম ব্যাচে অনেক দুর্বল স্টুডেন্ট ছিল, মোটামুটি তারা পজিটিভ সাড়া পাচ্ছে আর কি, ঠিক আছে? ওকে, আপনারা যাদের প্রবলেম নাই তারা ক্লাসগুলো করে দেখতে পারে না, তারা ব্যাচটাতে আপনারা ক্লাসগুলো দ্বিতীয় ব্যাচে অ্যাডমিটে আপনারা ক্লাসগুলো করে দেখতে পারেন আর কি, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? ওকে, এতে মোটামুটি আমার বিসিএস এর পাশাপাশি যে নন ক্যাডারের যে জবগুলো আছে, প্লাস আপনাদের প্রাইমারির যে জবগুলো আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাংকেরটা অতটা কাভার করে না, ব্যাংকেরটা মোটামুটি কিছু কাভার করবে, যেমন সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্ট যেভাবে পড়াই দিব এটা আপনার ব্যাংকের কোশ্চেনও কাভার করবে আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আরও কিছু ইস্যু আছে আর কি, যেমন কারেকশনটা যেভাবে করবো এটা আপনার ব্যাংকের ইস্যু কাভার করবে, ঠিক আছে? এরপরে প্রাইমারির যে জবগুলো আছে, এরপর হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধনের যে ইস্যুগুলো আছে, এগুলো এই লেকচারগুলো আপনারা যদি ঠিক মতো কাভার করেন তাইলেই মোটামুটি আপনারা একটা ভালো ইস্যু, ভালো রেজাল্ট করতে পারবেন। তো যাই হোক, এগুলো লাগবে, এগুলো পড়া দরকার, আমাদের পড়তে হবে আর কি। আর সময় যেহেতু আমাদের জনপ্রশাসন মন্ত্রী যেহেতু বলছে যে আপনাদের গত নভেম্বরের মধ্যে পরীক্ষাগুলো শুরু হবে, তো নভেম্বরে পরীক্ষা যদি শুরু হয়, আমার মনে হয় না হবে আর কি, যদি হয় আপনাদের হাতে এখনো 3-4 মাস সময় আছে, 2টা মাস আমাকে সময় দেন, দেখি আপনাদের ইংলিশের ডেভেলপমেন্ট আমি করাই দিতে পারি কিনা, ঠিক আছে? ওকে, আর অনেক কি বলে, অনেক কোচিং সেন্টারগুলো অনেক কিছু শুরু করছে আর কি, তো কোচিং সেন্টারের ক্লাস আর প্রাইভেট ব্যাচের ক্লাস দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আর কি, সেটা আপনারা নিজেরাই বোঝেন, তো এগুলো খেয়াল করেন। ওকে, এরপর আসেন 4 নম্বর যে বাক্যটা, 4 নম্বর বাক্যটা বলছে ডু অ্যাজ আই সে, মানে এই বাক্যটার মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাজ আই সে, এই বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা কি? অ্যাজ আই সে, টা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার কোনটা ভাই? খেয়াল করুন তো, অ্যাজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার কি? অ্যাজ। তাহলে আমরা শিখে আসছি মার্কার আকারে অ্যাজ আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ক্লজ মার্কার আকারে যদি অ্যাজ আছে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তাহলে ক্লজ মার্কার অ্যাজ যদি আছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে যদি আপনারা ইট দ্বারা রিপ্লেস করেন, আমরা জানি ইট দ্বারা রিপ্লেস করলে সেটা হয় নাউন ক্লজ, তাহলে পুরাপুরি ভুল হবে রে ভাই, পুরাপুরি ভুল, ঠিক আছে? তাহলে অ্যাজ আছে এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর খেয়াল করেন, এটা বেসিক্যালি ম্যানার বোঝায়, কি বোঝায়? ম্যানার বোঝায়। এরপর খেয়াল করেন, খেয়াল করেন 5 নম্বর কোশ্চেনটা বলছে আনটিল আই কাম ব্যাক, তাহলে এই বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আনটিল আই কাম ব্যাক। তাহলে এই আনটিল আই কাম ব্যাক এই অংশটুকুর মধ্যে খেয়াল করেন ক্লজ মার্কার হচ্ছে আনটিল, ক্লজ মার্কার কি? আনটিল। তাহলে এই অংশটুকুর মধ্যে ক্লজ মার্কার হচ্ছে আনটিল। তাহলে আমরা শিখে আসছি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আনটিল থাকে, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি থাকে? আনটিল থাকে, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আনটিল থাকলে সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তাহলে আপনারা এই পদ্ধতি ফলো করে আপনারা এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, তাইলেই মোটামুটি হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি, অ্যাডভার্বিয়াল ক্লজ বা ক্লজ রিলেটেড প্রবলেম, অ্যাডভার্বিয়াল ক্লজ বা ক্লজ রিলেটেড প্রবলেম সলভ করার জন্য তবে সবার প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ বের করতে হবে। সবার প্রথমে কি বের করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি, আপনাদের অ্যাডভার্বিয়াল ক্লজ সলভ করার জন্য সবার প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ বের করতে হবে, অর্থাৎ ক্লজ সলভ করার মূল হাতিয়ারই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ সলভ করার মূল হাতিয়ারই হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা যদি বের করতে পারেন তাহলে আপনি ইজিলি ক্লজগুলো সলভ করতে
পারবেন। তাহলে প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বের করার জন্য আপনাকে ধরতে হবে ক্লজ মার্কার। তার মানে ক্লজ মার্কার যুক্ত যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা বললাম while, wherever, whenever, before, after, till, until, as, since, because, though, although, so that, such that, in order that। ঠিক আছে, যদি এগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে, এই ক্লজ মার্কারগুলো যদি থাকে তাহলে তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে যেদিন আসবো সেদিন হয়তো বা অন্য কোনো ইস্যু নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আর যারা দুর্বল, হ্যাঁ দুর্বলকে সবল বানানো আমার কাজ, তবে সেটা ইংলিশ সাবজেক্টে, অন্য কোথাও না রে ভাই। তুমি যদি জায়গাতে দুর্বল থাকো সেটা কি আমার কাজ? হ্যাঁ, সেটা তো আমার কাজ না রে ভাই। আমার কাজ হচ্ছে ইংলিশে দুর্বল, তোমার বিসিএস এর ইংলিশে ফ্রিলি হচ্ছে না, আমার সাথে যোগাযোগ করো, আমি অবভিয়াসলি তোমাকে গ্যারান্টি সহকারে সবল করে দেবো আর কি। কিন্তু তুমি মনে করো জায়গাতে দুর্বল, খেলাধুলা করতে পারো না ঠিক মতো মাঠে, তাইলে তো ওটা আমার কাজ না রে ভাই। ওইটার কাজ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তার তোমাকে ট্যাবলেট দেবে, ঔষধ দেবে, মেডিসিন দেবে, ভিটামিন দেবে, সালসা দেবে, এগুলো খাইয়ে মাঠে যাবা, মাঠে যাই খেলাধুলা, ফুটবল টুটবল যা খেলতে মন চায় এটি খেলাধুলা করে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তোমরা দুষ্টামি এত করো রে ভাই, বড় হয়ে গেছো তারপরে এগুলো দুষ্টামি করো। হ্যাঁ, এগুলো ঠিক না রে ভাই, এগুলো করা যাবে না। বুঝলেন? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আরেকটা কথা বলি আর কি, এই কিছুদিন আগে ফেসবুকে একটা টিচারকে নিয়ে আপনারা অনেক আজে বাজে কমেন্টস করছেন আর কি। এগুলো ভাই করবেন না, কাদা ছোড়াছুড়ি করে লাভ নাই। ঠিক আছে, এগুলো দয়া করে করবেন না, কাদা ছোড়াছুড়ি করবেন না, এগুলো খুবই খারাপ, খুবই খারাপ। এবং আমি টিচারদের কাছেও রিকোয়েস্ট, অনেক টিচার হয়তো আমার লাইভ দেখে আর কি, বা দেখছে আর কি, তো তাদেরকে বলছি ভাই কে কি করলো তাদের উপরে কনসেন্ট্রেশন দেওয়ার তো সময় তো আমার আপনার নাই আর কি। তো আপনারা তাদের উপরে কখনোই কনসেন্ট্রেশন না করে নিজের উপরে কনসেন্ট্রেশন করেন, এটা আপনার জন্য উন্নতি হবে আর কি। কারণ আপনি যখন আরেকজনের সমালোচনা করতেছেন আর কি, যে অমুক স্যার এটা করলো, অমুক স্যার এটা করলো না, সমালোচনা যখন করতেছেন তখন আলটিমেটলি আপনার স্টুডেন্টরাই একসময় আপনাকে খারাপ ভাববে যে আমার টিচার অন্যের সমালোচনা আমার সামনে করতেছে, নিশ্চয়ই আমারও সমালোচনা অন্য কারো কাছে করে থাকে আর কি। সেই জন্য বারবার বলতেছি ভাই, এই কাদা ছোড়াছুড়ি, অন্যের সমালোচনা এগুলো করবেন না। ঠিক আছে, সবসময় নিজের চিন্তা করবেন, নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, নিজের ডেভেলপমেন্ট কিভাবে আসবে, এটা সবসময় আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।